ওম নমঃ শিবায়। আমার প্রিয় বন্ধু, আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জ্যোতিষ শিক্ষার আরেকটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। এই জ্যোতিষ শিক্ষার ধারাবাহিকে আজ আরেকটি নতুন বিষয় আপনাদেরকে জানাবো। জ্যোতিষশাস্ত্র একটি সমুদ্র, এই শিক্ষার কোনো শেষ নেই। আমি খুব কম লোকদের চিনি যারা গর্ব করে বলেন যে তারা এখনও জ্যোতিষ শিখছেন, জানছেন আর বুঝছেন। তবে কিছু সব জানতা হরিদাস পাল আছে, তারা সব জেনে গেছে, সব বুঝে গেছে। তবে তাদের জন্য আমার এই প্রয়াস না। এখন আমি নিজেও শিখছি, জানছি। মাত্র 15 বছর হলো জ্যোতিষ সমুদ্রে ভেসে চলেছি, এখনও প্রতিদিন শিখছি। আমি মনে করি বিদ্যা দান করলে বাড়ে, সেই আশায় খুব স্বার্থপরের মতো জ্যোতিষ শিক্ষা দান করছি সম্পূর্ণ বিনামূল্যে। আমরা চলে এসেছি আর একটা নতুন ক্লাসে আজকে। তো নতুন ক্লাসে শুরু করার আগে আমরা এই মুহূর্তে 5টা ক্লাস তো করেছি, একটুখানি রিভিশন দিয়ে নিচ্ছি। কারণ অনেকে আছেন যারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন ক্লাসে, তাদের জন্য এবং যারা আমার পুরনো বন্ধুরা আছে তাদের জন্য একবার রিভিশনটা হয়ে গেলে যেখানে যেখানে অনেকের কী কী ডাউট আছে সেগুলো আশা করি ক্লিয়ার করতে পারবো। এছাড়া তোমরা যারা আসো, আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, আমাকে ফোন করে নেবে, হোয়াটসঅ্যাপ করবে। যদি কোথাও কোনো ডাউট থাকে আমি সেটা ক্লিয়ার করব। তো একটু প্রথম থেকে শুরু করে দিই, খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি একটু আমরা রিভিশন দিয়ে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের রাশিচক্র। রাশিচক্রে আমাদের মোট 12খানা রাশি আছে। এগুলোকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তুমি যত ভালোভাবে মুখস্থ করে রাখবে, যত ভালোভাবে মনে রাখতে পারবে, তুমি তত তাড়াতাড়ি একটি জন্মছককে বিচার বিশ্লেষণ করতে পারবে। শুধু ফর্মুলার ব্যাপার আর অভিজ্ঞতার ব্যাপার। এটা হচ্ছে আমাদের 12টা রাশি যেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং 12টা রাশির প্রত্যেকের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এইভাবেই শুরু হয়। তুমি যে ছকটা অঙ্কন করবে, ড্র করবে, তার প্রথমে হচ্ছে মেষ রাশি। আমরা বলি কালপুরুষের প্রথম ঘর। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, এভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বেস, এর ওপরেই সব কিছু ব্যাপার। এর মধ্যেই তোমার গ্রহ নক্ষত্রের অবস্থান, দৃষ্টি, গোচর ইত্যাদি, বক্রী, মার্গী, সব এর মধ্যেই। এইটার বাইরে কিছু না, এইটার বাইরে কিছু না, ঠিক আছে? দেখো, এই যে 12টা আমরা যে দেখলাম রাশি, এই প্রত্যেকটা রাশির একটা করে অধিপতি আছে, ঠিক আছে? তো অধিপতি মানে ধরে নাও রাজ্যের রাজা। আমাদের তো মোট 9টা গ্রহ। 9টা গ্রহের মধ্যে রাহু এবং কেতু, এই দুটোকে বলা হয় ছায়াগ্রহ। কারণ এই দুটি গ্রহের কোনো ভৌগোলিক অবস্থান নেই। জ্যোতিষশাস্ত্রের মতে এগুলোকে গ্রহ আখ্যা দেওয়া হয়েছে সহজভাবে বোঝানোর জন্য। রাহু এবং কেতু এগুলো এটা মূলত হচ্ছে চন্দ্র এবং পৃথিবীর কক্ষপথের দুটি ছেদবিন্দু। এটা নিয়ে আসবো, আরেকটু ক্লাসটা বড় হোক, আরও অনেকগুলো ক্লাস তোমরা করে নাও, তারপরে এক একটা করে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো। এটা একদম বেসিক। তো এইটা হচ্ছে আমাদের রাশিচক্র। এই রাশিচক্রে আমাদের মোট 9টা গ্রহ, যার মধ্যে থেকে রাহু এবং কেতুকে বাদ দিলে অ্যাক্টিভ গ্রহ মানে ভৌগোলিক অবস্থান আছে, ফিজিক্যালি আমরা সেই গ্রহগুলোর অস্তিত্ব পেয়েছি, তারা হচ্ছে আমাদের 7টি গ্রহ। এই 7টি গ্রহ হচ্ছে এক একটি রাশির অধিপতি। মঙ্গলের অধিপতি মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির বুধ, কর্কটের চন্দ্র, সিংহের রবি, কন্যার বুধ, তুলার শুক্র। দেখতে পাচ্ছ, এটা আমি এর আগেও ক্লাসে করেছিলাম। ওই ছবিটি আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, যে দেখে নাও, একবার মনে পড়ে যাবে যে 12খানা যে আমার রাশি আছে, এই রাশির কোন রাশির কে অধিপতি, ঠিক আছে? লক্ষ্য করে দেখবে যে রবি এবং চন্দ্র যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে গ্রহগুলো আছে, বাকি যে 5টা গ্রহ আছে, এরা কিন্তু 2টি করে রাশির অধিপতি। দেখো, মিথুন রাশির অধিপতি বুধ, আমি কালারিং দিয়ে বুঝিয়েছি। আবার কন্যা রাশির অধিপতিও বুধ। শুক্রের অধিপতি, বৃষ রাশির অধিপতি শুক্র, আবার তুলা রাশির অধিপতি শুক্র। মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃশ্চিকের মঙ্গল। শনি, কুম্ভ এবং মকর রাশির অধিপতি বৃহস্পতি হচ্ছে এটা। জাস্ট ভালো করে একবার রিভিশন দিয়ে নাও, বুঝতে পারছো? এবার আমরা চলে আসছি, এই যে গ্রহগুলো আছে তাদের মধ্যে পরস্পর সম্পর্ক, কে কার বন্ধু, কে কার শত্রু, এগুলো সমস্ত ফর্মুলা বা মনে রাখার বিষয়। আমি আমার পদ্ধতিতে আমি কি করেছি, দুটো পার্ট করেছি। একটা পার্টে হচ্ছে এ, একটা পার্ট বি, যেখানে আছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, আর শনি, শুক্র, রাহু, কেতু। এবার দেখো, যদি আমরা এই দুখানাকে টিম তৈরি করি, এ টিম, বি টিম, তাহলে এ টিমে যারা যারা আছে তারা নিজেরা পরস্পর বন্ধু। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতিরা নিজেরা বন্ধু।
আবার বি পার্টে রয়েছে শনি, শুক্র, রাহু, কেতু, এরাও পরস্পর নিজেরা কিন্তু বন্ধু, কিন্তু এই এ টিম আর বি টিমের মধ্যে কিন্তু পরস্পরের শত্রুতা, ঠিক আছে। এবার হচ্ছে বুধ। বুধ হলো কেবলমাত্র চন্দ্র এবং মঙ্গলের শত্রু, বাকি কিন্তু বুধ সবার সাথে মিত্রতা করে রয়েছে। এই চন্দ্র এবং যদি মঙ্গলকে আমরা ধরি, এরাই এই দুটি গ্রহই হচ্ছে বুধের শত্রু। বাকি কিন্তু রবির সাথে বুধের ভালো সংযোগ রয়েছে, কারণ বুধাদিত্য যোগ তৈরি হয়। বুধ বৃহস্পতি ভালো সম্পর্ক, বুধ শনি শুক্র রাহু কিন্তু প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক, শুধু চন্দ্র এবং মঙ্গলের সাথে শত্রুতা। এছাড়া বাকি সকল গ্রহ বুধের মিত্র এবং সমগ্রহ। এটা মেন ব্যাপার, মনে রাখো। কেন কি, গ্রহের সাথে পরস্পরের সম্পর্ক না জানলে বিচার বিশ্লেষণটা করতে কিন্তু অসুবিধা হবে। কে কার শত্রু, কে কোন জায়গায় বসে আছে, এর ওপরে কিন্তু পুরো জ্যোতিষ শাস্ত্রটা নির্ভর করছে, এটা বেসিক। এবার আমরা চলে আসছি গ্রহের গোচর নিয়ে। দেখো, গ্রহের গোচর নিয়ে একটা অনেক ব্যাপার অনেকে এখানে গুলিয়ে ফেলে। আগে আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটি গ্রহের প্যান অর্থাৎ মুভমেন্ট কতদিন ধরে চলছে। রবি এক একটা রাশিতে 30 দিন অন্তর অন্তর থাকে। আমি খুব সহজভাবে বলেছিলাম যে রবি কিন্তু বৈশাখ মাসে থেকে মেষ রাশিতে। তাহলে এটা যদি আশ্বিন মাস হয়, তাহলে রবি কোথায় চলে আসছে, কন্যা রাশিতে। এবার তুমি দেখো 30 দিন এখানে, তারপরে 30 দিন, তারপরে 30 দিন। যেহেতু আমাদের মাসটা 30 দিনের মাস, সেহেতু কিন্তু এটাকে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং যারা পুজো পাঠ করে তারা কিন্তু জানে, যখন তারা সংকল্প করে তারা কিন্তু সবার আগেই রবির অবস্থান নিয়েই সংকল্প করে। এটা কিন্তু মাথায় থাকবে। আশ্বিন মাস ভাদ্র মাসে তার রবি কোথায় ছিল, সিংহ রাশিতে ছিল। কার্তিক মাসে রবি কোথায় যাবে, তুলা রাশিতেই যাবে। এমনি করে কিন্তু রবি 30 দিন ঘুরছে, 30টি দিন করে করে। শনি 2.5 বছর। শনি এখন বসে আছে মকর রাশিতে, এইখানে শনি বসে আছে। এরপরে শনি চলে যাবে কুম্ভ রাশিতে। তার মানে শনি যে প্রত্যেকটি রাশি চেঞ্জ করবে 2.5 বছর সময় লাগবে, 2.5 বছর সময় লাগবে, ঠিক আছে, রাশিগুলো ঘুরে আসতে। চন্দ্র 2.5 দিন। চন্দ্রকে সব থেকে বলা হয় ফাস্ট মুভিং প্ল্যানেট। চন্দ্র খুব দ্রুত রাশি পরিবর্তন করে, এবং আমি এর আগেও বলেছি, তোমরা যখন কোনো জন্মছকে চন্দ্রের অবস্থান দেখবে যে রাশিতে, সেটাই হলো সেই ব্যক্তির জন্ম রাশি। রাহু এবং কেতু 1.5 বছর। এখন রাহু এখানে আসছে। রাহু কিন্তু 23শে সেপ্টেম্বর আগে এইখানে ছিল, মিথুন রাশিতে ছিল। এখন রাহু 23শে সেপ্টেম্বর 2020 পরে চলে এসছে বৃষ রাশিতে। এখানে থাকবে কিন্তু 1.5 বছর, তারপর আবার এখানে পরিবর্তন করবে। আর কেতু একই রকমভাবে, রাহু এবং কেতু দুজনে সমদূরত্ব মেনটেন করে, এটা নিয়ে আসবো। তো কেতু এখন চলে এসছে বৃশ্চিক রাশিতে, রাহু এবং কেতুর একসাথেই গোচর হয়েছে, এবং কেতু কিন্তু 1.5 বছর এখানে থাকবে। এর আগে কোথায় ছিল, ধনু রাশিতে ছিল। 23শে সেপ্টেম্বরের পরে কেতু চলে এসছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল 45 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, মানে মঙ্গল এক একটা রাশি ঘুরতে 45 দিন করে সময় নেয়। বুধ 18 দিন করে সময় নেয়। বৃহস্পতি নেয় 1 বছর, 1 বছর করে করে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে। আর শুক্র হচ্ছে 28 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আজকের দিনে যদি কারোর জন্ম হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নেবে তার জন্মছকে, রাশি লগ্ন যাই হোক না কেন, তার জন্মছকে বৃষ রাশিতে অবস্থান করছে রাহু। অর্থাৎ আগামী 1.5 বছর, 23শে সেপ্টেম্বর 2020 থেকে আগামী 1.5 বছর যারা যারা জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেকেরই বৃষ রাশিতে কিন্তু রাহুর অবস্থান এবং বৃশ্চিকে কেতুর অবস্থান। রাশি লগ্ন যাই হোক না কেন, রাশির অবস্থানটা এখানে, তো এই রাশিতে এখন এটা বসে আছে। আমরা জন্মছকটা তৈরি করি, তার উপর কিসের উপরে ভিত্তি করে তৈরি করি না, কোথায় কোন গ্রহের অবস্থান, সেটাই তো জন্মছক। আমি যে সময় জন্মেছিলাম, যে তারিখে, যে দিনে, যে স্থানে জন্মেছিলাম, ওই সময়কার গ্রহের অবস্থান, ওটাই আমার জন্মছক। তাহলে আজকে যে জন্মগ্রহণ করছে তার কিন্তু জন্মছকে রাহু এবং কেতু বৃষ রাশিতে এবং থাকছে বৃশ্চিক রাশিতে, কেতুর অবস্থান বৃশ্চিক রাশি। সিমিলারলি দেখো, শনি এখন 2.5 বছর আছে এখানে, তাহলে 2.5 বছর ধরে যারা যারা জন্মগ্রহণ করবে প্রত্যেকের রাশিতে দেখবে শনি মকর রাশিতে বসে আছে, ঠিক আছে। অনেকের তুমি যদি দেখো যে শনি এখানে বসে আছে বা শনি এখানে বসে, তার মানে তুমি হিসাব করে নাও যে ওর জন্মটা কবে হয়েছিল। এখানে 2.5 বছর থেকে এখানে 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, এমনি করে করে ব্যাক ক্যালকুলেশন করলে বুঝে যাবে যে জন্মটা কবে হয়েছে, ঠিক আছে। তার মধ্যেখানে মার্গী থাকে, বকরি থাকে, সেখানে কিছুটা সময় এদিক ওদিক হয়। তো এটা হলো গ্রহের গোচর। আমরা জন্মছকে আজকের দিনে কোথায় কোন গ্রহ বসে আছে তার অনুপাতে কিন্তু আমরা রাশিফল তৈরি করি। তুমি যখন জন্মেছিলে সেই সময় গ্রহের অবস্থান, অর্থাৎ এই গ্রহের মুভমেন্ট চলাকালীন আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে একটা মানুষের জন্মছকে কোথায় কোন গ্রহ ছিল ডিপেন্ড করছে সেই সময় গ্রহের অবস্থান। এটা হচ্ছে গ্রহের গোচর। আজকের দিনে গ্রহ কোথায় আছে, তোমরা যদি পঞ্জিকা ভালো করে দেখো, দেখবে ওখানে পাশে লেখা আছে কোথায় কোন রাশিতে কোন গ্রহ আজকের দিনে বসে আছে, ঠিক আছে। তুমি যদি একটুখানি পুরনো পঞ্জিকায় চলে যাও, দেখবে ওই সময় কোথায় কোন গ্রহ বসেছিল, ঠিক আছে।
এটা হচ্ছে গ্রহের গোচর, এটা আশা করি বুঝতে পেরেছো। এবার চলেছি গ্রহের দৃষ্টি। দেখো, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল, এই যে 5টা প্ল্যানেট আছে, এই 5টা গ্রহ বাদ দিয়ে বাকি সকল গ্রহের একমাত্র সপ্তম দৃষ্টি আছে। শনির 3, 7, 10, শনি যেখানে অবস্থান করবে সেখান থেকে 3, 7, 10। আমি কিন্তু আগে বলেছিলাম যে রাহু কেতু কেবলমাত্র এর যে মুভমেন্টটা হয় এরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে চলে। দেখো, এই যে আমি ফিরে যাই এখানটাতে, গ্রহের গোচর, রাহু এবং কেতু এরা কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে, আর বাকি গ্রহের কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। রবি মিথুন রাশিতে, রাহু এখানে ছিল, রাহু কিন্তু ক্লকওয়াইজ ঘুরে এখানে গেছে। কেতু এখানে ছিল, ক্লকওয়াইজ ঘুরে এখানে গেছে। শনি কিন্তু এখানে ছিল, এখানে গেছে। ঠিক আছে, রবি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। মাথায় রাখবে, রাহু এবং কেতু কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে না, ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ির কাঁটার সাথে ঘোরে। রাহু কেতু বাদ দিয়ে বাকি গ্রহরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। ঠিক আছে, গ্রহের দৃষ্টি, তাহলে যে যেখানে বসে থাকবে সেখান থেকে তার গোচর অনুপাতে দৃষ্টি দেবে। এখন ধরে নাও শনি এখানে বসে আছে, তাহলে শনির দৃষ্টি কোথায় পড়ছে? শনি 1 নম্বর ঘর, এটা শনি যেখানে অবস্থান করছে তার প্রথম ঘর থেকে 1, 2, 3 মীন রাশিতে একটা দৃষ্টি, সপ্তম ঘর কর্কট রাশিতে একটা দৃষ্টি, এবং দশম ঘর তুলা রাশিতে একটা দৃষ্টি। সেইভাবেই রাহু এখানে বসে আছে, রাহু তাহলে ঘড়ির কাঁটার সাথে ঘুরছে, তাহলে রাহুর প্রথম অবস্থান প্রথম ঘর, ওখান থেকে তুমি চলে এসো পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি। বাকি উদাহরণগুলো বুঝতে পারছো। বৃহস্পতি কোথায় আছে? এখানে আছে, তাহলে ও ঘড়ির কাঁটার বিপরীতে যাবে, তাহলে বৃহস্পতি এখানে থাকলে 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি। ঠিক আছে, এটা গ্রহের দৃষ্টি হয়ে গেল। আশা করি আমরা আগের যে পুরনো ক্লাসগুলো করেছিলাম তার একটা রিভিশন হয়েছে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো কি, যে কোথায় কোন গ্রহ উচ্চস্থ এবং নিচস্থ, এটা কিন্তু ডিপেন্ড করছে গ্রহের গোচর, অর্থাৎ গ্রহগুলো ঘুরতে ঘুরতে কিছু নির্দিষ্ট স্পেসিফিক প্লেস আছে বা রাশি আছে, সেখানে তারা কখনো উঁচু বা কখনো নিচস্থ হচ্ছে। যেমন আমি বলেছিলাম যে রবি যখন মেষ রাশিতে অবস্থান করবে তখন রবি উচ্চস্থ থাকবে, অর্থাৎ এই 30 দিন অন্তর 30টা দিন রাশি পরিবর্তন করছে রবি, অর্থাৎ এই এক একটা রাশি অতিক্রম করতে 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 সে যখন মেষ রাশিতে এসে পৌঁছাচ্ছে তখন সে হয়ে গেছে উচ্চস্থ। অর্থাৎ আমি বলেছিলাম যে বৈশাখ মাসে রবি থাকে মেষ রাশিতে, তাহলে ওই বৈশাখ মাসে কিন্তু মেষ রাশিতে রবি থাকবে উচ্চস্থ, আর কোনো কোথাও কিন্তু রবি উচ্চস্থ নয়। এটা অনেকে বুঝতে ভুল করছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল ব্যক্তিগতভাবে, থেকে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য যে এই যে রাহু প্রতিটা যে গ্রহ আছে, এই গ্রহের যে গোচর হচ্ছে, মানে গোচর মানে কি, যে এই 12খানা রাশিতে তার একটা নির্দিষ্ট সময়কাল ধরে পরিবর্তন হবে, কেউ ক্লকওয়াইজ ঘুরবে, কেউ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এবারে এই যে ঘুরতে ঘুরতে তাদের একটা নির্দিষ্ট, এটা ফর্মুলা, এটা ফিক্সড, যে যখনই রবি মেষে আসবে তখনই রবি হয়ে যাবে উচ্চস্থ। আবার আরেকটা ব্যাপার, আরেকটা ফর্মুলা কি, যখন যে স্থানে যে গ্রহ উচ্চস্থ ঠিক তার অপোজিটে সপ্তম ঘরে সে হবে নিচস্থ। বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। রবি যখন মেষ রাশিতে এসে পৌঁছাচ্ছে তখন রবি হয়ে যাচ্ছে উচ্চস্থ। ঠিক আছে, এবারে এটা তো বৈশাখ মাস, তাই 30 দিন এখানে রবি থাকবে। এবার 30 দিন অন্তর সে কোথায় যাবে? বৃষ রাশিতে। আবার 30 দিন পরে কোথায় যাবে? মিথুন রাশিতে। আবার 30 দিন পরে কোথায় যাবে? কর্কট রাশিতে। আবার 30 দিন পরে সিংহ রাশিতে। আবার 30 দিন পরে কন্যা রাশিতে। আবার 30 দিন পরে তুলা রাশিতে। তাহলে এখন আশ্বিন মাস, এখন রবি কোথায় আছে? কন্যা রাশিতে। তাহলে আশ্বিন মাসের পরে কার্তিক মাসে রবি চলে যাবে তুলা রাশিতে, তখন রবি কিন্তু নিচস্থ হয়ে যাবে। এবং যারা যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মছকে, প্রত্যেকের জন্মছকে রবি কিন্তু নিচস্থ। এটা চোখ বন্ধ করে একদম, এটা ফর্মুলা, কিচ্ছু না, এটা ফর্মুলা। শনি এখন কোথায় বসে আছে? মকর রাশিতে। ঠিক আছে, শনি যখন এই ব্যাক ক্যালকুলেশনে, মানে ধরে নাও এখন তো শনি মকর রাশিতে আছে, তো শনি যখন মেষ রাশিতে যাবে, তার মানে এখানে 2.5 বছর, এখানে 2.5, এখানে 2.5, মানে ধরে নাও 5 বছর। 5 বছর পরে কম বেশি যখন শনি মকর রাশিতে, মেষ রাশিতে আসবে, তখন কিন্তু শনি হয়ে যাবে নিচস্থ। আর অন্য কোথাও নয় কিন্তু। আবার শনি যখন 2.5 ঘুরতে ঘুরতে যখন তুলা রাশিতে আসবে, তখন শনি হয়ে যাবে উচ্চস্থ। কেবলমাত্র এই রবি এবং শনি তারা বিপরীত দিকে উঁচু এবং নিচস্থ। মেষ রাশিতে রবি উচ্চস্থ এবং শনি নিচস্থ। আবার অপোজিটভাবে সপ্তম ঘর তো এটা, তাহলে এখানে রবি যখন আসছে তখন হয়ে যাচ্ছে রবি নিচস্থ, আর শনি যেহেতু আগে মেষ রাশিতে ছিল নিচস্থ, এখানে হয়ে যাচ্ছে উচ্চস্থ। ঠিক আছে,
এবার ধরো চন্দ্র, ঠিক আছে, চন্দ্র বিশ্বরাশিতে উচ্চস্থ, এটা ফর্মুলা। চন্দ্র বিশ্বরাশিতে উচ্চস্থ এবং চন্দ্র যখন ঘুরে 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 বৃশ্চিক রাশিতে আসবে তখন হয়ে যাবে নিচস্থ, ঠিক আছে। তাহলে একটা বলা বাহুল্য যে আমি তো বলেছিলাম যে জন্মছকে যেখানে চন্দ্রের অবস্থান সেটাই হলো সেই জাতক বা জাতিকার জন্মরাশি, রাইট। তাহলে যারা বিশ্বরাশির জাতক জাতিকা তাদের কিন্তু প্রত্যেকেরই চন্দ্র উচ্চস্থ, কারণ চন্দ্র বিশ্বরাশিতে অবস্থান যে সময় করেছিল সেই সময় সেই জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে। ঠিক সিমিলারলি যাদের বৃশ্চিক রাশি তাদের কিন্তু চোখ বন্ধ করে বলা যায় চন্দ্র হচ্ছে নিচস্থ, কারণ চন্দ্র এখানে ছিল বলেই ওর রাশি বৃশ্চিক হয়েছে, আর চন্দ্র এখানে থাকলে কি হবে, চন্দ্র যাবে নিচস্থ। মঙ্গল যখন মকর রাশিতে এসে উপস্থিত হয় তখন মঙ্গল হয়ে যায় উচ্চস্থ। মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, তাহলে এবার ধরো এখানে আছে মঙ্গল হয়ে গেল উচ্চস্থ, এবার 45 45 45 45 এরকম করে করে যখন রাশিগুলি পরিবর্তন করে মঙ্গল ঠিক যখন তার যেখানে উচ্চস্থ তার অপোজিটে চলে আসবে তখন হয়ে যাবে মঙ্গল নিচস্থ। ঠিক এমনি করে প্রত্যেকটি গ্রহ রাশি পরিবর্তন করছে, তাদের একটা নির্দিষ্ট রাশিতে সে হয়ে যাবে উচ্চস্থ এবং সে হয়ে যাবে নিচস্থ। এইটা নিয়ে আমি আগের ক্লাসটা বানিয়েছিলাম যে কোথায় কোন গ্রহ উচ্চস্থ এবং নিচস্থ, এটাকে একবার ভালো করে দেখে না, আমি রিভিশনটা দিয়ে দিলাম, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। এবার আসছি আজকের ক্লাসটাতে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা হলো আমাদের মোট 12টা রাশি এবং রাশিগুলির নাম। এই যে প্রত্যেকটা রাশি, এই রাশি কিন্তু 30 ডিগ্রি করে বিভক্ত, অর্থাৎ 12 × 30, সুতরাং 360 ডিগ্রি। এই টোটাল যে রাশিচক্র আছে এই রাশিচক্রের মান হচ্ছে 360 ডিগ্রি। দেখো জ্যোতিষশাস্ত্র কিন্তু পুরোপুরি একটা গাণিতিক বিচার, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যত বেশি ভালো করে এই গ্রহের অবস্থান রপ্ত করা যাবে, কোথায় কোন গ্রহ থাকছে এগুলো রপ্ত করা যাবে, তত ভালো করে কিন্তু আমি তুমি প্রত্যেকে আমরা একটা ভালোভাবে জন্মছক বিচার করতে পারবো বা চেষ্টা করব। এবং যারা যত বেশি জন্মছক নিয়ে অ্যানালাইসিস করবে তারা তত বেশি অভিজ্ঞতা পাবে, অভিজ্ঞতা হয়ে যাবে তাদের। তো এই যে আমাদের প্রত্যেকটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, এটা সমান। মেষ রাশি 30 ডিগ্রি, বৃষ রাশি 30 ডিগ্রি, মানে বলা যায় যে রাজ্যের আয়তন, একদম সহজভাবে একটা রাজ্যের আয়তন 30 ডিগ্রি। 12খানা রাজ্য, 12খানা রাজ্যের আয়তন 30 ডিগ্রি, 12খানা রাজ্যের নাম মেষ, বৃষ, মিথুন ইত্যাদি, এবং মোট টোটাল যে 12খানা রাজ্য আছে তার মান হচ্ছে 360 ডিগ্রি। মানে এটা যদি তুমি ধরে নাও যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবী এর মধ্যে 12খানা রাজ্য আছে, এই 12খানা রাজ্যের মোট আয়তন 360 ডিগ্রি বা মান 360 ডিগ্রি, প্রতিটা রাশির মান 30 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো মনে রাখতে হবে, এটা কিন্তু বেস। এবার আসছি আরও ভেতরে ঢুকছি। তো এই যে প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি করে বিভক্ত, এবং ধরে নাও যখন এই গ্রহরা আসছে, গ্রহরা তো ঘুরছে, ধরো গ্রহটা এখানে ঢুকে এবারে ধরো আমি রবির একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। রবি এখানে ঢুকেছে, রবি 30 দিন সরছে, আস্তে আস্তে এইভাবে করে সরে যাচ্ছে, সরতে যখন ওর 30 দিন মানে 30 ডিগ্রি পার হয়ে গেল তখন রবি চলে গেল বৃষ রাশিতে, ঠিক আছে। শনিও তো 30 ডিগ্রিতেই থাকছে, কিন্তু শনি এই 30 ডিগ্রি অতিক্রম করতে নিয়ে নিচ্ছে সময় 2.5 বছর। তাই জন্য জন্মছকে বা জ্যোতিষশাস্ত্রে শনিকে বলা হয় সব থেকে স্লো মুভমেন্ট প্ল্যানেট। শনি সব থেকে ধীর গতিতে চলে, কারণ দেখো রবি নিচ্ছে এই 30 ডিগ্রি ঘুরতে 30 দিন, আর শনি নিচ্ছে এই একই 30 দিন অতিক্রম করতে 2.5 বছর। তো শনি সব থেকে ধীর গতিতে চলে, তাই জন্য শনির রাশি পরিবর্তন করতে সময় লাগে 2.5 বছর। এই যে আমরা এখানে বলেছিলাম এই ক্লাসটাতে যে শনির 2.5 বছর লাগে, তাহলে এই যে 30 ডিগ্রি করে মান প্রত্যেকটা রাশির, সেখানে কিন্তু শনির সময় নিচ্ছে 2.5 বছর। চন্দ্র 2.5 দিন, চন্দ্র সব থেকে দেখো ফাস্ট মুভমেন্ট, যতগুলো গ্রহ আছে তাদের যে গোচর বা গমন হচ্ছে সেখানে চন্দ্র সব থেকে ফাস্ট মুভমেন্ট করছে। চন্দ্র 2.5 দিন করে করে ঘুরছে, এবং চন্দ্রের অবস্থান থেকেই জন্ম রাশি নির্ণয় করা হয় যে একটা মানুষের রাশি কী। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। রাহু 30 ডিগ্রি একটা রাশি পরিবর্তন করতে, অর্থাৎ 30 ডিগ্রি ঘুরতে রাহুর সময় লাগে 1.5 বছর। তো রাহু যখন মিথুন রাশিতে ছিল রাহু 1.5 বছর কাটিয়েছে। এবার 23শে সেপ্টেম্বর 2020 পরে রাহু কী হয়েছে, এই 30 ডিগ্রি শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেও কোথায় চলে এসছে, বৃষ রাশিতে চলে এসছে। এবার এই যে রাশির যে স্প্যানটা 30 ডিগ্রি, ঠিক আছে, এই 30 ডিগ্রি কিন্তু রাহু ঘুরতে সময় নেবে 1.5 বছর, 1.5 বছর সময় নেবে।
আবার মঙ্গল, মঙ্গল 45 দিন, অর্থাৎ আমার প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি করে হলেও প্রত্যেকটা রাশির কিন্তু আলাদা আলাদা করে সময় লাগছে, যে তারা কত সময় নিচ্ছে এক একটা রাশি অতিক্রম করতে। কারণ প্রত্যেকটা রাশির মান কিন্তু 30 ডিগ্রি, এটা কিন্তু মনে রাখবে। এটা কিন্তু নতুন ক্লাসে 6 নম্বর ক্লাস যেটা, সেখানে কিন্তু নতুন একটা অ্যাডিশন হলো, যে প্রত্যেকটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা মাথায় রাখো। এবারে আমি পরবর্তী ক্লাসে কি আনবো, যে গ্রহের অবস্থা। ঠিক আছে, গ্রহের অবস্থা। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসেই বলে দিচ্ছি, পরের ক্লাসে না, এই ক্লাসেই বলে দিচ্ছি। ঠিক আছে, কি আছে আমাদের তো গ্রহগুলো আছে, আমরা জানি আমাদের 9টা গ্রহ আছে। ঠিক আছে, এবং 30 ডিগ্রি করে গ্রহরা প্রত্যেকটা রাশি অতিক্রম করছে। কারোর 30 দিন লাগছে, কারোর 2.5 বছর লাগছে, কারোর 2.5 দিন লাগছে, কারোর 45 দিন লাগছে, কারোর 18 দিন লাগছে। কিন্তু প্রত্যেকটা রাশি অর্থাৎ প্রত্যেকটা রাজ্য যদি ভাবো, প্রত্যেকটা রাজ্যের মান কিন্তু সেই 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি আসছি গ্রহের অবস্থা, যেটা বলেছিলাম যে পরের ক্লাসে না, এই ক্লাসেই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি আছে যে আমাদের এইখানটা চলে আসছি, দাঁড়াও, এই যে এইখানে আমরা এলাম। একটা হচ্ছে যুবা, একটা হচ্ছে বৃদ্ধ, আর একটা হচ্ছে মৃত। ঠিক আছে, আমাদেরও যেরকম আমরা জন্মাই, কুমার হই, যুবক হই, বৃদ্ধ হই, মরে যাই, সেরকম গ্রহদেরও কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুপাতে 5টা দশা আছে। ঠিক আছে, এই 5টা দশার মান, প্রত্যেকটা মান হচ্ছে 6 ডিগ্রি করে। ঠিক আছে, মনে রাখবে 6 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে 5 6 30। ঠিক আছে, প্রতিটা দশার মান বা প্রতিটা ইয়ের মান, অবস্থার মান হচ্ছে তোমার 6 ডিগ্রি। দেখো, প্রতিটি অবস্থার মান 6 ডিগ্রি। ঠিক আছে, বালক 6 ডিগ্রি, কুমার 6 ডিগ্রি, যুবা 6 ডিগ্রি, বৃদ্ধা 6 ডিগ্রি, আর মৃত তারও 6 ডিগ্রি। তাহলে 5 6 কত হলো? 30 ডিগ্রি। ঠিক আছে, 5 6 কত হলো? 30 ডিগ্রি। আমি পেয়ে গেলাম যে আমার প্রত্যেকটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? এবারে এই যে 6 ডিগ্রি, তাহলে কুমারের কত ডিগ্রি হলো? ওরও 6 ডিগ্রি। কিন্তু প্যানটা কিভাবে হচ্ছে? স্প্যানটা এরকম হচ্ছে যে 0 থেকে 6 ডিগ্রি হচ্ছে বালক অবস্থা। ঠিক আছে, এখানে মেনশন করে রাখা উচিত যে 0 থেকে 6 ডিগ্রি বালক অবস্থা একটা গ্রহের। ঠিক আছে, 6 থেকে তোমার 6 থেকে ওর 6 অর্থাৎ 12 ডিগ্রি কি অবস্থা? বারো থেকে 6 ডিগ্রি কুমার অবস্থা। 13 থেকে আরও 6 যোগ করে দাও। ঠিক আছে, বা 12ই ধরছি, এটা 13 হবে না, 12 হবে। ঠিক আছে, 12 থেকে 6 ডিগ্রি 18 ডিগ্রি যুব অবস্থা। 18 থেকে আরও 6 যোগ করে দাও। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার 18 আর 6 24 ডিগ্রি মৃত অবস্থা। 24 থেকে আরও 6 30 ডিগ্রি। আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রহের 5টা অবস্থা: বালক, কুমার, যুবা, বৃদ্ধা, মৃত। আর এটাও বলেছি যে আমাদের প্রত্যেকটি গ্রহের এই যে 5টি যে অবস্থা, তাহলে দেখো প্রতিটি গ্রহের 5টা অবস্থা আছে: বালক, কুমার, যুবা, বৃদ্ধা এবং মৃত। এবং আমাদের প্রত্যেকটি রাশির মান কত? 30 ডিগ্রি। তাহলে যখন কোনো গ্রহ 0 থেকে 6 ডিগ্রি অবস্থান করবে ওই রাশিতে, তখন সে বালক অবস্থায় আছে। যখন 6 থেকে 12 ডিগ্রিতে অবস্থান করবে, তখন সেই গ্রহ কুমার অবস্থায় আছে। যখন কোনো গ্রহ কোনো রাশিতে
12 থেকে 18 ডিগ্রি অবস্থান করবে, সেখানে সে যুবা অবস্থায় আছে। কোনো গ্রহ কোনো রাশিতে 18 থেকে 24 ডিগ্রির মধ্যে অবস্থান করলে বৃদ্ধ অবস্থায় আছে, এবং কোনো গ্রহ কোনো রাশিতে 24 থেকে 30 ডিগ্রি অবস্থান করলে মৃত অবস্থায় আছে। আমার রাশির মান হচ্ছে, প্রতিটি রাশির মান 30 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে গ্রহের প্রতিটি অবস্থার মান 6 ডিগ্রি করে। অবস্থা বলতে আমরা কি বুঝছি? বালক, কুমার, যুবা, বৃদ্ধ এবং মৃত, গ্রহের এটা গ্রহের অবস্থান। আর রাশির মান 30 ডিগ্রি। তাহলে এই যে আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে এক একটা রাশি যখন ও ঘুরছে, ধরে নাও এই যে রাশিগুলো যে ঘুরছে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে ঘুরতে ঘুরতে কি 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 6 ডিগ্রি, যখনই ও 6 ডিগ্রিতে চলে গেল, 0 থেকে 6 তখনও বালক অবস্থায় আছে। এবার 6 থেকে যখন 12 চলে আসবে কুমার অবস্থায় আছে। যুবা থেকে যখন একটু বড় হবে 12 থেকে 18 ডিগ্রিতে আসে তখন যুবা অবস্থায় আছে। আবার 18 থেকে 24 যখন যাবে তখন বৃদ্ধ অবস্থায় আছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই ডিগ্রিটা যে হচ্ছে বুঝবো কী করে? এই যে ডিগ্রিটা যেটা হচ্ছে কী করে বুঝবো? আগেকার যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে গেছেন তারা এটাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করতো। দেখবে এখনও যদি পঞ্জিকা দেখো, দেখবে একটা গ্রহের কত ডিগ্রি আছে তার পাশে ডিগ্রির মান লেখা আছে। যদি কোনো জন্মছক দেখো, দেখবে যে একটি গ্রহ কোথায় অবস্থান করছে তার ডিগ্রির মান লেখা আছে। তাহলে ওই ডিগ্রি দেখে আমরা বুঝে যাব যে ওই গ্রহটা ওই জন্মছকে বালক অবস্থায় আছে, না কুমার অবস্থায় আছে, না যুবা অবস্থায় আছে, না মৃত অবস্থায় আছে। এখন তো আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করছি, সেই সফটওয়্যারে যখন আমরা জন্ম তারিখ, জন্ম সময়, নাম, লোকেশান দিচ্ছি তখন আমরা একটা জন্ম চার্ট পেয়ে যাচ্ছি ইনস্ট্যান্ট। এবার এই জন্মছকে তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটি গ্রহের ডিগ্রি মান দেওয়া আছে। যে গ্রহটা ধরো আজকে ধরে নিচ্ছি যে আমি মকর রাশিতে শনি অবস্থান করছে, রাইট? তো 2.5 বছর থাকবে, তো 2.5 বছর ধরে তো রাশিটা পরিবর্তন করে রাশিটা তো ঘুরবে। 30 ডিগ্রি যখনই হয়ে যাবে তখনও চলে যাবে কুম্ভ রাশিতে। তো এই যে মকর রাশিতে যে শনির অবস্থান, শনি কত ডিগ্রিতে আছে এবং তার কি অবস্থায় আছে সেটা আমরা জানতে পারব। সিমিলারলি ধরে নাও আজকে বৃষ রাশিতে রাহুর অবস্থান আছে, 1.5 বছর থাকবে, এটা আমরা গোচরে জেনেছি, ঠিক আছে। তাহলে আজকের দিনে রাহু বৃষ রাশিতে কত ডিগ্রিতে আছে সেই ডিগ্রি অনুপাতে আমরা রাহুর অবস্থা জানতে পারবো, যে সে বালক অবস্থায় আছে, না কুমার অবস্থায় আছে, না যুবা অবস্থায় আছে, না বৃদ্ধ অবস্থায় আছে, না মৃত অবস্থায় আছে, ঠিক আছে। রবির ক্ষেত্রে এটা বিচার করা খুবই সহজ, কারণ রবি তো 30 দিন অন্তর রাশি পরিবর্তন করে। মানে 30 দিনকে যদি আমি প্যারালালি 30 ডিগ্রি ধরে নিই, তাহলে তুমি ধরে নাও যে যখন তোমার 1 থেকে 6 ডিগ্রি, তার মানে ওই 1 থেকে 6 দিন, 6 থেকে 12 দিন, 12 থেকে 18, 18 থেকে 24, 24 থেকে 30, এটা তারিখ অনুপাতে হয়ে যাচ্ছে, কারণ 30 দিন আর 30 ডিগ্রি দুটো অ্যাকুয়াল হয়ে গেল। তার মানে রবি যখন ধরে নাও রবি যখন বৈশাখ মাসে এসছে, বৈশাখ মাসের 2 তারিখ, তার মানে রবি আছে বালক অবস্থায়। যেই 6 তারিখ হয়ে গেল তাহলে সেই অনুপাতে 6 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন বালক অবস্থা কমপ্লিট করে কুমার অবস্থায় চলে গেল। কিন্তু অন্যান্য গ্রহের ক্ষেত্রে সেটা নয়, কারণ তাদের নির্দিষ্ট একটা স্পেসিফিক টাইম আছে। কেউ 45 দিন, কেউ 18 দিন, কেউ 1.5 বছর, কেউ 1 বছর তারা সময় নিচ্ছে। তো আমরা ওই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে আমরা জানতে পেরে যাচ্ছি যে আমরা তাদের ডেটাগুলো পুট করলে পেয়ে যাব কোনো একটা মানুষের জন্ম তারিখ, জন্মছক যখন আমরা পুট করবো ওই সফটওয়্যারগুলোতে, তখন সে আমাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে যে কোথায় কোন গ্রহ বসে আছে এবং তার মান কত, সে কত ডিগ্রিতে আছে। এটা খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনের মানুষেরা কিন্তু এটা ক্যালকুলেশন করতো, আমরা কিন্তু এখন অত ক্যালকুলেশন করি না, আমরা একটু ফাস্ট হয়ে গেছি। আমরা ওই সফটওয়্যারগুলোর ভরসা নিয়ে আমরা ইনস্ট্যান্ট চার্টটাকে জেনারেট করছি, কিন্তু বিচারটা হচ্ছে নিজেদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। ওই হরোস্কোপ ক্রিয়েটেড যে সফটওয়্যার সে কিন্তু তোমাকে বিচার করে দিচ্ছে না, সে তোমাকে অবস্থান বলে দিচ্ছে যে আজকের দিন অমুক গ্রহ অমুক জায়গায় আছে, ঠিক আছে। তো দেখো এই যে বালক, কুমার, যুবা, বৃদ্ধ, মৃত, এই যে 5টা বললাম, এই 5টা পেছনে মেন ইম্প্যাক্ট রয়েছে। কীরকম ইম্প্যাক্ট রয়েছে? যখন কোনো গ্রহ কোনো রাশিতে 0 থেকে 6 ডিগ্রি অবস্থান করবে, বালক অবস্থা থাকবে, তখন কিন্তু সে সামান্য ফল দেবে। বুঝতে পারছো কেন এই অবস্থাটা ক্যালকুলেশন? মানে একটা গ্রহ যে অমুক রাশিতে আছে মানে যে ভালো ফল দেবে তা কিন্তু নয়, সে কত ডিগ্রিতে আছে, তার ক্ষমতাটা কতক্ষণে ফল দেওয়ার, এই গ্রহের ক্ষমতা আমরা তার অবস্থা থেকে বিচার করছি। যখন সে কুমার অবস্থায় আসবে তখন কিন্তু সে অর্ধেক ফল দেবে, যখন সে যুব অবস্থায় আসবে তখন সে পূর্ণ ফল দেবে, কারণ সে যুবক।
যখন সে বৃদ্ধ অবস্থায় আসবে তখন সে কিন্তু অশুভ ফল দেবে, ভালো ফল দেবে না। আর যখন সে মৃত অবস্থায় আসবে তখন সে একদম খারাপ, আরও বেশি খারাপ ফল দেবে। অনেকে দেখেছি আমরা জন্মছক বিচার করতে গিয়ে দেখেছি যে একটা ভালো গ্রহ ভালো জায়গায় পড়ে আছে, ভালো জায়গায় বসে আছে, কিন্তু তার জন্মছকে কিন্তু সেরকম সে ফলটা পাচ্ছে না। তখন আমরা একটু দেখলাম ডিগ্রিতে কত ডিগ্রিতে আছে, তখন দেখা যায় যে সে যখন 24 থেকে 30 ডিগ্রি বা 18 থেকে 24 ডিগ্রিতে রয়েছে, তখন বোঝা যাচ্ছে যে সে গ্রহটা ফল দিতে পারছে না। তাই জন্য সে রাশিতে থেকেও, ভালো জায়গায় থেকেও সে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। এইটা কিন্তু মেন, মানে আমরা শাস্ত্রের মধ্যে যে ঢুকছি আস্তে আস্তে বুঝতে পারছো যে কোথায় এই রহস্যটা রয়েছে। যে একটা গ্রহের 5টা অবস্থা, বালক, কুমার, যুবা, বৃদ্ধ, মৃত, এই 5টা অবস্থার স্প্যান কত? 6 ডিগ্রি করে মান, 0 থেকে 6 ডিগ্রি একটা পিরিয়ড, কুমার অবস্থায় 6 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 24 আর 24 থেকে 30। এই সময় এই ডিগ্রিগুলোর মধ্যে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সে এই রূপগুলো পাচ্ছে, বালক হচ্ছে, কুমার হচ্ছে, যুবা হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, মৃত হচ্ছে। কিন্তু বালক অবস্থায় কি, এগুলো লিখে নাও যে সামান্য ফল দেবে। কুমার অবস্থায় যদি থাকে তাহলে অর্ধ ফল দেবে। পূর্ণ অবস্থায় যখন থাকবে তখন সে, যুব অবস্থায় যখন সে থাকবে তখন সে পূর্ণ ফল দেবে। আর বৃদ্ধ অবস্থা থাকলে সে কিন্তু অশুভ ফল দেবে। আর মৃত অবস্থা থাকলে সে আরও বেশি খারাপ ফল দেবে বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সে কোনো ফলই দেবে না। এটা কিন্তু মাথায় রেখো, এগুলো কিন্তু জন্মছক বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা গ্রহ কত ডিগ্রিতে অবস্থান করছে সেটা যদি তুমি জানতে পেরে যাও সেই রাশির অনুপাতে, তাহলে বুঝতে পারবে সেই গ্রহটা যে ফল দায়িত্ব পেয়েছে, যে ফলটা, যে প্রভাব ও বিস্তারের দায়িত্ব সে পেয়েছে, সে দিচ্ছে না কেন, বা ভালো দিচ্ছে কেন, বা কম দিচ্ছে কেন, কত ডিগ্রিতে আছে, সেই অনুপাতে কিন্তু তার ফল দেওয়ার বা প্রভাব বিস্তার করার ক্ষমতা নির্ভর করে। ঠিক আছে, আগামী ক্লাসে আমি একটা জন্ম ছক নিয়ে বিচার করব, তো দেখাবো যে দেখো এখানে এই গ্রহ বসে আছে, তার এই অবস্থা হতে পারে, ওই অবস্থা হতে পারে ইত্যাদি। ঠিক আছে, ক্লাসটা ভালো করে বুঝবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, সেরকম হলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, যেখানে বুঝতে পারবে না আমি তো আছি, আমাকে জিজ্ঞাসা করে নেবে। ভালো থাকো, জয় মা তারা।